নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা জিএস পোর্শনে খুব সুন্দর আলোচনা নিয়ে আসছি। তো এই আলোচনা সত্যি খুব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আসন্ন যে এক্সামগুলো রয়েছে, যেমন ধরো পিএসসি, এসএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মতো গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু জিএস পোর্শন সত্যি কিন্তু একটা দারুণ বিষয়। এবং দেখো, যদি তোমরা জিএস ক্লিয়ার করতে পারো তো সত্যি যে কোনো চাকরিতে তোমাদের কিন্তু সত্যি বেনিফিট হবে। তো জিএস অনেক বড় বিষয়, যেটা কিন্তু তোমাদেরকে খুব সহজে নিজেদেরকে আয়ত্ত করতে হবে, এবং এই আয়ত্ত করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু জিএস গুরু ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। এবং যদি ভিডিও ভালো লাগে বন্ধু, তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, এখানে যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, যে এখানে যে কোশ্চেন রয়েছে কি পাটকই বুম। পাটকই বুম ভারতের কোন অংশে অবস্থিত? পাটকই বুম হচ্ছে একটা পাহাড়, যেটা ভারতের কোন অংশে অবস্থিত? দেখো, এখানে হচ্ছে চারটা অপশান দেওয়া রয়েছে: ভারতের উত্তর অংশ, ভারতের পশ্চিম অংশ, ভারতের পূর্ব অংশ, ভারতের দক্ষিণ অংশ। দেখো, অ্যাকচুয়ালি এর লোকেশনটা হচ্ছে কি পাটকই বুম ভারতের কোন দিকে অবস্থিত? যেখানে মায়ানমার, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, এইসব যে রাজ্যগুলো রয়েছে এই দিকে কিন্তু পাটকই বুম অবস্থিত। ঠিক আছে, তাহলে হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পূর্ব অংশে। অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ ইস্ট জোনে আর কি পাটকই বুম মায়ানমারের সাথে ভারতকে আলাদা করে রেখেছে। তো এখানে তোমরা মনে রাখবে যে এই পাটকই বুমের যে অংশগুলো, তিনটে অংশ। একটা হচ্ছে পাটকই বুম, আর গারো খাসি জয়ন্তিয়া যে মেঘালয় যে পাহাড়গুলো রয়েছে সেটা, আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে লুসাই পাহাড়। এই তিনটি পাহাড় কিন্তু পাটকই বুমের অন্তর্গত। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল পাটকই বুম ভারতের পূর্ব দিকে অবস্থিত। নেক্সট দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটা হচ্ছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কিতাব অল হিন্দ লিখেছেন, যেটি কিন্তু 11 শতকের প্রথম দিকের ভারতবর্ষের একটা সূক্ষ্ম বর্ণনা দিয়েছে। তো দেখো, এখানে হচ্ছে কিতাব অল হিন্দ যিনি লিখেছেন, আল বুখারি, ন আল খরিজমি, ন আল বিরুনি, ন আল কিন্দি। দেখো, তো এই যে প্রশ্নটা, যিনি 11 শতকের প্রথম দিকে ভারতবর্ষের একটা সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন, তো এই লেখকটার নাম হচ্ছে আল বিরুনি। আল বিরুনি অ্যাকচুয়ালি এই যে গ্রন্থটা কিতাব উল হিন্দ, এটা হচ্ছে মূলত আরবি ভাষায় একটা লেখা, যেটা কিন্তু ভারতের দর্শন, গণিত, ধর্ম, ভূগোল, রসায়ন, জ্যোতিষবিদ্যা সম্পর্কে নানান জ্ঞান দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে একটা সূক্ষ্ম ধারণা দিয়েছেন। তিনি যখন সুলতান মাহমুদ ভারতবর্ষে এসেছিলেন, ঠিক সেই সময়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন, এবং সুলতান মাহমুদের ভারত আক্রমণ সম্পর্কে তিনি কিন্তু খুব সুন্দরভাবে তথ্য দিয়েছেন। এই আল বিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল বিরুনি। অনেক বড় নাম, সংক্ষেপে হচ্ছে আল বিরুনি। তো আল বিরুনি লেখা বইটির নাম হচ্ছে কি কিতাবুল হিন্দ, যেটা 11 শতকের প্রথম দিকে ভারতবর্ষের একটা সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন। নেক্সট যে কোশ্চেনটি পাবো, যে নিচের কোন জোটটি ঠিক? এখানে দেখো তিনটি জোট রয়েছে, তো কোন জোটটি ঠিক এখানে তোমাকে বর্ণনা বলতে হবে আর কি। তো দেখো, এখানে আছে চারটে ফক ড্যান্স রয়েছে, তো কোন জোটটি ঠিক আর কি। দেখো, এটার সঠিক উত্তর হয়ে যাবে কি, যক্ষা গান। তাহলে এটার সঠিক, এই যে কোশ্চেনটি রয়েছে নিচের কোন জোটটি ঠিক, এইটার সঠিক উত্তর হয়ে যাবে কি যক্ষা গান, যেটা হচ্ছে কর্ণাটক। এবং কি কর্ণাটকের পাশাপাশি কাসরাগাড় কেরালার একটা জেলা। কাসরাগাড়ও কিন্তু এই যে নাচটি ক্লাসিক্যাল ড্যান্স মানে ফক ড্যান্স, যেটা কিন্তু যক্ষা গান, কর্ণাটকের পাশাপাশি কেরালার একটা ডিস্ট্রিক্ট রয়েছে কাসরাগাড়, সেখানেও কিন্তু এই নাচটি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো রয়েছে যে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রার পরিপ্রেক্ষিতে নিচের কোন জোটটি ঠিক? এখানে চারটা দেওয়া রয়েছে, যে SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2, যেটাতে জিরো হাঙ্গার। তারপর রয়েছে মানসম্মত শিক্ষা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3। তারপর হচ্ছে লিঙ্গ বৈষম্য 5, কোনো দারিদ্র্য নেই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1।
তো অ্যাকচুয়ালি দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন হয়েছিল, তো এটা মূলত সেই পিরিয়ডে 17টা গোল নিয়ে 2015 সালে নন প্রফিটেবল, যেটা ইউনাইটেড নেশন করেছিল, নন প্রফিটেবল একটা সংস্থা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা গোলের উপর বেস করে তৈরি হয়েছিল। যেখানে কিন্তু ফার্স্ট যে গোলটা ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, প্রথম গোলটি হচ্ছে যে নো পভার্টি। সেকেন্ড যে গোলটা রয়েছে, সেকেন্ড গোলটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে জিরো হাঙ্গার, মানে কোনো দেশে কোনো ক্ষুধা থাকবে না। থার্ড যে গোলটা হয়েছে, দেখো হচ্ছে থার্ড যে গোলটা রয়েছে সেটা হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ স্বাস্থ্যটা ভালো থাকবে। ফোর্থ যে গোলটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা। আর ফিফথ যে গোলটা রয়েছে সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, মানে লিঙ্গ বৈষম্য যেটা। তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মানসম্মত শিক্ষা। তাহলে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3 এটা, কারণ মানসম্মত শিক্ষা কিসে বলেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এটাতে বলা রয়েছে। তাহলে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3তে কী রয়েছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। দেখো এবার দেখো যে নিচের কোনটি হচ্ছে ভ্যারিসেলা জোসার নামে, মানে যে ভাইরাসের কারণে হয়, ভ্যারিসেলা জোসার নামের ভাইরাসের কারণে নিচের কোন রোগটি হয়। তো দেখো এখানে হচ্ছে যে উত্তরটি তোমরা পাবে, পোলিও না চিকেন পক্স না জলাতঙ্ক না কলেরা। তো এর সঠিক উত্তর হয় কি চিকেন পক্স। ঠিক আছে, তাহলে হচ্ছে ভেরিসেলা হচ্ছে কি যে এটা, এই যে ব্যাপারটা যে ভাইরাস ঘটিত একটা রোগ চিকেন পক্স, মানে হাইলি ট্রান্সফারেবল, যে একজনের সাথে আরেকজনের কিন্তু অটোমেটিক খুব ট্রান্সফারেবল আর কি একটা ভাইরাস, খুব সহজেই যেটা হয়ে যায়। তো মূলত এই যে রোগটা ভ্যারিসেলা জোসার, এই রোগটা মূলত সাধারণত ছোট ছোট বাচ্চা বা অল্প বয়স্কদের মধ্যেই কিন্তু বেশি এটা কিন্তু অ্যাটাক করে সেই রোগটা চিকেন পক্স। এটাই চিকেন পক্সের অপর নাম কিন্তু ভেরিসেলা। তাহলে ভেরিসেলা জোসার নামের ভাইরাসের কারণে হয় মানে চিকেন পক্স। ঠিক আছে, তাহলে চিকেন পক্সের সঠিক অ্যান্সার হয়ে গেল। নিচের দেখো এখানে আছে একটা সংবিধানের কোশ্চেন দেওয়া রয়েছে যে ভারতের সংবিধানের নিচের কোন তফসিলিটির বিষয়বস্তুর সাথে সঠিকভাবে মানে বা মিলছে না আর কি, ভুলভাবে ব্যাখ্যা করা রয়েছে। তো দেখো এখানে যে আমাদের সংবিধানে 12টা তফসিল রয়েছে। তো থার্ড তফসিল দেখো রয়েছে যেটা হচ্ছে শপথ গ্রহণ বা নিশ্চিতকরণ। দ্বিতীয় তফসিলে রয়েছে ভাষা। চতুর্থ তফসিলে রয়েছে রাজ্যের কাউন্সিলে আসন বন্টন। আর লাস্ট অপশন রয়েছে প্রথম তফসিলে রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে বন্টন মানে নাম বলতে পারো। তাহলে আমাদের ভারতের সংবিধানে কতগুলো তফসিল রয়েছে, ভারতের সংবিধানে তফসিল রয়েছে টোটাল 12টা। কটা রয়েছে, টোটাল 12টা তফসিল। তো 12টা তফসিলের মধ্যে প্রথম যে তফসিল সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যের নাম, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, এগুলো কিন্তু বর্ণনা করা রয়েছে। দ্বিতীয় তফসিলে রয়েছে রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, এরা কি কি সুবিধা পাবে, এইসব এলাকায় যারা বিচারপতি কাজ করে তারা কি কি সুবিধা পাবে, ডেপুটি স্পিকার তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার গল্প বলা হয়েছে। থার্ড তফসিলে বলা হয়েছে যে বিভিন্ন মন্ত্রী পরিষদ রয়েছে, কোর্টের বিচারক রয়েছে, তাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে। আর ফোর্থ যে তফসিল সেখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্যসভা ও অঙ্গরাজ্য এইসবগুলোর যে আসন বন্টন সেই সব সম্পর্কে বলা রয়েছে। রাজ্যসভা, লোকসভা মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আসন বন্টনের গল্প বলা হয়েছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি অপশন বি, অর্থাৎ দ্বিতীয় তফসিল। এখানে কিন্তু দ্বিতীয় তফসিলে কি বললাম আমি, দ্বিতীয় তফসিলে বলছে যে ভারতের বিভিন্ন অর্থাৎ কোনো আমাদের দেশের বিভিন্ন উচ্চপদে যারা আসীন আছে তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার গল্প বলা হয়েছে। তাহলে ভাষা কোন তফসিলে রয়েছে, ভাষা হচ্ছে 8ম তফসিলে। তাহলে ভাষা কোন তফসিলে রয়েছে 8, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন হচ্ছে দেখো এখানে যে একটা নদীর জোয়ারের মুখ যেখানে তাজা এবং লবণাক্ত জলে মিশে যায় তাকে কি বলে, অ্যাস্চুয়ারি। কি বলে, অ্যাস্চুয়ারি। অর্থাৎ কোনো একটা নদী যেখানে মোহনা ক্রিয়েট করে, অর্থাৎ কোনো একটা নদী বয়ে যাওয়ার পরে যখন সে কোনো সাগরে বা জলাশয়ে গিয়ে মিশে, তাহলে সেটা হচ্ছে তার মোহনা, যেটা হচ্ছে আমরা ইংরেজিতে কি বলি অ্যাস্চুয়ারি, খাঁড়ি। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়েছে কি মোহনা। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। যেমন হচ্ছে বে অফ বেঙ্গলের খাঁড়ি। ঠিক আছে,
তারপরে হচ্ছে দেখো এখানে আছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার মধ্যে কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রামপ্রসাদ বিসমিল, সূর্য সেন, লালা লাজপত রায়। দেখো অ্যাকচুয়ালি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন মূলত ভারতবর্ষে ব্রিটিশদের সাথে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছিল 1924 খ্রিস্টাব্দে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, যার মুখ্য লোক ছিলেন একজন নাম ছিলেন রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে, রামপ্রসাদ বিসমিল। তারপরে ছিল শচীন্দ্রনাথ সান্যাল। এই দুজন ব্যক্তি কিন্তু মুখ্য লোক ছিলেন, রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল, এই দুজন বিখ্যাত লোক, যারা 1924 খ্রিস্টাব্দে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। পরবর্তীকালে এটার নাম হয়ে যায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928। তাহলে এটা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে এর নাম দিয়েছিলেন রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। এছাড়াও এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আরও যেসব যুক্ত মানুষ ব্যক্তিগুলো, শচীন্দ্রনাথ বক্সি, যোগেশচন্দ্র চ্যাটার্জি, চন্দ্রশেখর আজাদ, তারপরে হচ্ছে রোশন সিং, উল্লাহ খান ইত্যাদি ইত্যাদি লোকগুলা, পরবর্তীকালে এটারই নাম হয়ে যায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 খ্রিস্টাব্দে, যার সাথে কিন্তু ভগৎ সিং যুক্ত। পরবর্তীকালে এরাই কিন্তু কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত হয়েছিল। এরপর দেখো নিচের এইগুলির মধ্যে কি অন্ধ্রকেশরী নামে পরিচিত? খান আব্দুল গাফফর খান, যেটাকে আমরা সবাই কিন্তু সীমান্ত গান্ধী নামে জানি, চিত্তরঞ্জন দাস, যিনি কিন্তু তারপরে হচ্ছে টি প্রকাশম না মহাত্মা গান্ধী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে টি প্রকাশম। টি প্রকাশম কিন্তু অন্ধ্রকেশরী নামে যুক্ত ছিল, যে লায়ন অফ অন্ধ্রপ্রদেশ, টি প্রকাশম। দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যে ভারতের কোন কোন রাজ্য, এখানে দুটো রাজ্যের নাম দেওয়া রয়েছে, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ, রাজ্যের নিচের কোন মার্শাল আর্ট চর্চা করা হয়? দেখো মারদানি খেল, না থাংতা, না কালারি পায়াত্তু, না লাঠি। দেখো তাহলে যে ভারতবর্ষের দুটো স্টেট, একটা হচ্ছে মহারাষ্ট্র কি আছে পাঞ্জাব, এবং একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই ভারতের মধ্যে পাঞ্জাব কিন্তু চাষবাসের খুব ভালো জায়গা একটা, যেখানে কিন্তু ভারতবর্ষের প্রথম সবুজ বিপ্লব হয়েছিল, এবং পশ্চিমবঙ্গ পাট চাষের জন্য বিখ্যাত, ধান চাষের জন্য বিখ্যাত, দুটোই কিন্তু কৃষিকাজে বহু এগিয়ে রয়েছে অন্যান্য রাজ্যের থেকে। তো এখানে দেখো মারদানি খেল, না থাংতা, না কালিয়ারি পাত্তু, না লাঠি। তাহলে এইগুলোর মধ্যে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে লাঠি। তো এই লাঠি আছে মার্শাল আর্ট। লাঠি দেখা একটা সিনেমা রয়েছে ভিক্টর ব্যানার্জির, বাংলা সিনেমা, হয়তো অনেক পুরনো, তোমরা দেখে থাকবে। সিনেমাটা কিন্তু খুবই ভালো এবং বিষয়বস্তু খুব ভালো। লাঠি সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা রয়েছে লাঠি, পুলিশে রোল করছে হিরো, বিশালের সিনেমা লাঠি, ভিক্টর ব্যানার্জির সিনেমা লাঠি বাংলাতে। তো দেখো এখানে যে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে এই লাঠি, এই দুটো স্টেটে এই মার্শাল আর্টটা কিন্তু কমন, যেটা চর্চা করা হয়, যেটা আমরা হয়তো রামনবমীতে দেখি, বা আমরা মুসলিমদের মহরমে দেখি লাঠি খেলা। তো যাই হোক, জিকেটাকে যদি আমরা খুব সহজে আলোচনা করি এবং নিজে যদি স্মার্ট স্টাডি করি, তাহলে কিন্তু জিকে আমাদের কাছে অনেক সহজ বিষয় হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে, এবং আসন্ন পরীক্ষার জন্য এইসব জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা যদি এক্সপ্লেনেশন পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।